বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 19শে জুন 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 40তম ক্লাস এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ক্লাস। তো বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত প্রথম ক্লাস শুরু করার আগে আপনারা তামাদি আইনের সাজেশন, আসলে আমি তো সাজেশনে বিশ্বাসী না, তারপরেও আপনারা মোটামুটি কিছু কিছু বিধান আছে, এগুলো একটু ভালো করে দেখেন। তো তামাদি আইনের আমি ধারাগুলো একটু বলে দিই, ধারাগুলো প্রশ্ন ছাড়া এই প্রশ্ন ওই ধারা রিলেটেড যে প্রশ্নগুলো এখানে আছে এগুলো একটু দেখেন। ধারাগুলো যদি বলি, 3 ধারা 4 ধারা, মানে 3 থেকে 9 পর্যন্ত লেখেন বিবিআই। 3 থেকে 9, 3 ধারা থেকে 9 ধারা পর্যন্ত বিবিআই তামাদি, জি। তারপরে 12 14, 18 24, 26 থেকে 29। না, সব না হলেও এখন আমি তো প্রশ্ন করতাম না, আমি তো সবই পড়াইছি। আপনারা আমার সাথে প্রিলিতে ছিলেন না। প্রিলে কিন্তু কোনো জায়গা কি বাদ গেছে, কোনো বাদ কিন্তু আমি রাইখা যাই নাই। এবং যার সুফলটা আপনি বুঝতে পারছেন পরীক্ষার হলে গিয়ে, বা এই মুহূর্তে বুঝতে পারতেছেন, নাহলে এই জীবনও 3 দিনে তামাদি আইন শেষ করা সম্ভব না। আপনাদের সবাই মোটামুটি একটা ধারণা আছে, বা যার ধারণা, যদি কোনো সমস্যা থাকে এখনো প্রিলি লেকচার দেখতে পারেন। তো নর্মালি তামাদি আইন যদি অনেকটা মানে বাজির মতো হয়ে যায়, যে যে একটা সময় ছিল ঘুরাই ফিরাই একটা প্রশ্ন আসতো, সেটা হলো 5 ধারা, 5 14 বিল্লম্ব মওকুফ দিয়ে প্রশ্ন আসতো। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে কিনা, এই 5 ধারার প্রশ্নটা ঘুরাই ফিরাইয়া আসতো। কিন্তু এখন তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন আপনি একটা সমস্যামূলক প্রশ্ন পাবেন, সমস্যামূলক প্রশ্নটা 3 ধারা থেকে আসতে পারে, 4 ধারা থেকে আসতে পারে, 5 ধারা থেকে আসতে পারে। খুব বেশি কঠিন যদি হয় 27 ধারা থেকে ওই যে সুখাধিকারের এই রিলেটেড একটা আসতে পারে। তো আমি আশা রাখি আপনারা যাই পড়েন না কেন, যদি অ্যাটলিস্ট যাই দেখে যান না কেন, যদি কিছু নাও দেখে যান, অ্যাটলিস্ট পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে মনে পড়বে যে এই কথা হয়তো বা আপনি শুনছিলেন। আর বাংলাদেশ বার কাউন্সিলের যে বিষয়টা, বার কাউন্সিল নিয়ে আমি একটা কথা বলি। সেটা হলো যে আম, আমাদের এখানে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের 4টা অধ্যায় আছে। এই 4টা অধ্যায় নিয়ে আপনারা মোটামুটি অনেকে খুব সিরিয়াস, শহীদ হয়ে যান। যে 4টার অনুচ্ছেদ আছে কয়টা, মানে সরি বিধি আছে কয়টা, 42টা। তো এই 42টা মুখস্থ করতে গিয়ে, এই 42টা মুখস্থ করে হয়তোবা আপনি 1 মার্ক বেশি পাবেন। মানে 1 মার্কের জন্য আপনার 42টা মুখস্থ করা লাগবে। কিন্তু আপনি যদি এই দরখাস্তটা, এটা মেইনলি লাগে হলো দরখাস্তের সময়, যে অমুক অসদাচরণ করছে, ওনার বিরুদ্ধে এত অধ্যায়ের এত বিধি অনুসারে পদক্ষেপ নিতে মর্জি হয়, তাহলে আমার তো এটা দরকার নাই। আমি জাস্ট একটা অধ্যায় যদি শনাক্ত করতে পারি যে অমুক অধ্যায় অনুসারে তিনি অসদাচরণ করছে, ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে মর্জি হয়। অথবা এই অধ্যায়ও শনাক্ত করতে না পারলে এইভাবে বলবো, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের যে সদাচরণ সংক্রান্ত অধ্যায়গুলো আছে, উনি এই অধ্যায়ের বিধানাবলী লঙ্ঘন করেছেন। বুঝতে পারছেন? এটা লিখলে আপনার তেমন কোনো সমস্যা হবে না। আর বার কাউন্সিল সব প্রশ্ন লেখার পরে যদি আপনি বার কাউন্সিল লেখেন, বার কাউন্সিলে ওই আপনি মুসাবিদা লেখেন, দরখাস্ত লেখেন, যা লেখেন, হাবিজাবি যা লিখবেন একটু লিখে আসবেন। যে হাবিজাবি লিখবেন সেও 4 পাবেন ইনশাল্লাহ। তো এজন্য তার আগে এখন 4 পাওয়ার পূর্ব শর্ত হলো প্রথম প্রশ্নগুলো একটু ভালোভাবে লিখেন। এখন এবার হাবিজাবি যদি প্রথমেই শুরু করেন তাহলে কিন্তু হাবিজাবি হয়ে যাবে। তাহলে জি, ভালোভাবে লিখলে তো লিখবেনই। আমি তো বলতেছি যে ভালোভাবে লিখতে পারবেন না কথা, যে বার কাউন্সিলের প্রশ্ন ভালোভাবে লিখবেন, সে তো লিখবেনই ভালোভাবে তো। আমি তো বলতেছি যে যারা পারবেন না, যারা বার কাউন্সিল নিয়ে প্রস্তুতি কম, তাদের কথা। আর আমরা পড়া শুরু করি, দেখেন। বাংলাদেশ বার কাউন্সিল কি? আচ্ছা, এখানে আমরা একটা সাজেশন দিয়েছি, এই সাজেশন যদি দেখেন, এখানে সর্বসাকুল্যে 6টা প্রশ্ন আছে। তো 6টা থাকলেও মোটামুটি এর ভিতরে আবার বেশ কতগুলা ভাগ ভাগ করা আছে। তো এখন আমি তো আপনারে ওই সাজেশন তো দিতে পারবো না। আমাদের এক স্যার ছিলেন, উনি মেইনলি ঢাকা ইউনিভার্সিটির ওই যে আজিজুর রহমান চৌধুরী স্যার, মারা গেছে। জুরিস্প্রুডেন্স বাংলাদেশের প্রথম বাংলা বই লেখছেন উনি। ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির চেয়ারম্যান ছিলেন। তো উনি আমাদের, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটির, আমাদের ক্লাস নিতেন।
তো উনি মোটামুটি ওই পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা, উনি দিছে হলো 7টা, আর 8টা ওনার মনে নাই। মানে ওই 7টা তো আসবেই, এবং ওই যেটা মনে নাই ওটাও আসবে। কারণ আপনাদের ওই সাজেশন দেওয়ার ক্ষমতা তো আমার নাই, বুঝতে পারছেন? এবং ঢাকা ইউনিভার্সিটিতেও উনি এই কাজই করছে। ওই যে আমার মানে এক আত্মীয়র কাছে শোনা, উনিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। তো উনিও বলতো যে উনি ঢাকা ইউনিভার্সিটি পড়ানোর সময় জীবনেও ক্লাস নিত না, পরীক্ষার আগে এসে এরকম 6-7টা প্রশ্ন দিয়ে যাইতো যে এই করা তোরা পড়িস। তাহলে এখন এই জিনিস তো দেওয়ার ক্ষমতা আমার নাই ভাই, আমার তো সবই পড়া এই জায়গা থেকে যাইতে হবে। দেখেন দেখেন তো বাংলাদেশ বার কাউন্সিল কি? একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি? বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও বিবিধ কর্মকাণ্ডের আলোকপাত করুন। এটা হচ্ছে একটা মানে একটা সময় পর্যন্ত এই ধরনের প্রশ্নই আসতো ঘুরাই ফিরাইয়া, যে বাংলাদেশ বার কাউন্সিল কি, গঠন ও কার্যাবলী আলোচনা করুন। বা যদি দেখেন বাংলাদেশ বার কাউন্সিলকে কেন আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে, প্রাসঙ্গিক বিধান উল্লেখে বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। গতবার এইটা আসছে, চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। এখন আপনারা যত প্রশ্ন পড়ছেন ওই জায়গায় কোনো জায়গায় শুধু চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী ছিল না। তাহলে চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী অ্যাকচুয়ালি আপনার ভেবে ভেবে লিখতে হবে যে বার কাউন্সিলের চেয়ারম্যান কোন কোন জায়গায় উনি কি কি দায়িত্ব পালন করে। তো তার আগে আমরা চলে আসি ভাই, উত্তরে চলে আসি, একটু প্রাসঙ্গিক আলোচনা করে দিই। সেটা হলো যে আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল যে সাবজেক্ট, এখানে লিখিততে আপনাদের ছিল 5, সরি প্রিলিতে ছিল 5 মার্ক, আর লিখিততে হচ্ছে 10 মার্ক। এনার একটু প্রমোশন হয়েছে। আচ্ছা, এখন এই লিখিততে যে 10 মার্ক, এই 10 মার্কের মধ্যে এর মধ্যে থেকে আমাদের ওই 3টা আইন পড়া লাগে। তা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার, এটা হলো আপনার 1972, এই জায়গা অনুচ্ছেদ আছে 46টা। আর বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, এই জায়গা রুল আছে কয়টা? 101টা। আর দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এই জায়গা অধ্যায় আছে 4টা। চার অধ্যায় বিধি আছে কয়টা? 42টা। এখন আপনার 10 মার্কের জন্য যদি এত কষ্ট করতে হয় যে আমার ওই জায়গা আছে 46 আর হলো 101 আর এই জায়গা আছে 42, তাহলে এটা সাক্ষ্য আইনের চেয়ে বড়, তামাদি আইনের চেয়ে বড়, তারপরে অন্যান্য যা আছে সুনির্দিষ্টর চেয়ে বড়। তাহলে এই জায়গায় এত মানে আপনারা এত চিন্তিত হয়েন না, মোটামুটি একটা ধারণা নিয়ে যাবেন, রিডিং করে যাবেন। সব প্রশ্ন লেখার পরে যে পারেন না তার কথা বলতেছি, যদি না বাধে মনে যা আসে বার কাউন্সিল তাই লিখে দিয়ে আসবেন ওই আঙ্গিকে যা যা চাইছে সেটার বিষয়। তো আমরা যদি একটু পড়ি যে বার কাউন্সিলের গঠন, বার কাউন্সিলের সদস্য, সদস্যদের পদের নির্বাচন, আইনজীবী তালিকাভুক্তি, বার আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট বিধান করা হয়েছে। এই যে দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। যে এত বড় বানান লিখতে পারবেন না সে বাংলায় লিখেন, আবার ইংরেজি লিখে ভুল লিখেন না, প্র্যাকটিশনার্স অনেক বড়, এখানে একটা কিছু গোটাই ফেলবেন আপনারা। দেখেন, অন্যদিকে আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে বিধান করা হয়েছে এই যে আরেকটা, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। এই এটিকেট লিখতে গেলে কলম ভাঙিয়ে যাবেন। তো আপনি লিখবেন যে পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা। ঠিক আছে, এটার বাংলা হলো কি? পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালার এটার উচ্চারণ এটিকেট, এটিকুয়েট না, এটিকেট। জি। তো বার কাউন্সিল পরীক্ষার জন্য এই 3টা বিষয় পড়তে হয়, এই লাইনটা কেটে দেন। 3টা বিষয় পড়তে হয়, এই লাইনটা কেটে দেন। আচ্ছা, আর দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972, এই জায়গায় মোটামুটি একটা ইতিহাস বলছে, এত ইতিহাস লেখার সময় পাবেন না। জাস্ট বলে দিবেন এই যে বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার, এটা প্রণয়ন করে কে? প্রেসিডেন্ট। এটা প্রেসিডেন্টের একটা অর্ডার, 46 নম্বর অর্ডার। এটা উনি বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন করতে এবং লিগাল প্র্যাকটিশনার সম্পর্কিত আইনসমূহ একত্রীকরণ ও সংশোধন করতে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করা হয়। বাংলাদেশের, আন্ডারলাইন করবেন, স্বাধীনতার ঘোষণা অনুযায়ী এবং বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করে। ঠিক আছে, তারপরে
আন্ডারলাইন করেন বাংলাদেশ বার কাউন্সিল কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশ বার কাউন্সিল বলতে কি বোঝায়। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা এমসিকিউ পরীক্ষায় বহুবার পড়ছি যে বাংলাদেশ বার কাউন্সিল একটা কি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আবার তালে তালে যেন লিখে ফেলেন না সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখেন বহুবার দেখছেন তো। আচ্ছা, রাষ্ট্রপতির 46 নং আদেশ দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল আইনজীবীদের পেশার সনদ প্রদানকারী নিয়ন্ত্রক সংস্থা। মানে আপনারা যে পরীক্ষা দিচ্ছেন এটা বার কাউন্সিলই আয়োজন করে। একজন আইনজীবীদের কিভাবে আইনজীবী হবে, তার পেশাগত মানে কি কি শৃঙ্খলা বা বিধিমালা মেনে চলবে, অর্থাৎ বলা যেতে পারে আইনজীবীদের একটা নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2 এর বি অনুযায়ী, বিটি মনে না রাখলে লেখার দরকার নাই, ঠিক আছে। অনুযায়ী বার কাউন্সিল বলতে এই আদেশের বিধানের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। এছাড়া অনুচ্ছেদ 3 অনুসারে এই আইনের বিধানাবলী মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে যা বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত হবে। আমরা এখানে একটু চলে আসি যে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে একটা নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তো এটা এই প্রশ্নগুলা যদি আসে, এই জায়গা দেখেন কতগুলো পয়েন্ট আছে। আপনাদের আমি সবসময় উৎসাহিত করি যে কোনো বিষয় পয়েন্ট আকারে লিখবেন, তাহলে ওই জিনিসটা দেখতে ভালো দেখা যায়, মার্কস বেশি পাবেন একেবারে ঢালাও ভাবে লেখার চেয়ে। দেখেন, তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 3 অনুসারে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হলো। প্রথমে দেখেন আইন সৃষ্ট সংস্থা। মানে বাংলাদেশ বার কাউন্সিল একটা কি সংস্থা, আইন দ্বারাই তো তারা সৃষ্টি করা হয়েছে। তো বার কাউন্সিল একটি আইন সৃষ্ট সংস্থা হবে। রাষ্ট্রপতির 46 নং আদেশ দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। কত দ্বারা গঠিত হয়? 46 নং আদেশ দ্বারা। চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আইন দ্বারা সৃষ্ট অন্যান্য সংস্থার নাই এই সংস্থারও চিরন্তন অস্তিত্ব রয়েছে। সিলমোহর দেখেন, সিলমোহর মানে বার কাউন্সিলের একটা অফিসিয়াল সিল আছে। বাংলাদেশ বার কাউন্সিলের একটা সাধারণ সিলমোহর থাকবে, যে কোনো প্রাতিষ্ঠানিক কাজে এই সিলমোহর ব্যবহার করা হয়। সম্পত্তি অর্জন। বাংলাদেশ বার কাউন্সিলের স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন বা ধারণ বা চুক্তির ক্ষমতা থাকবে। মামলার ক্ষমতা। বাংলাদেশ বার কাউন্সিল নিজ নামে মামলা করতে পারবে বা এর বিরুদ্ধেও অন্য পক্ষ মামলা করতে পারবে। তারপর বিধি প্রণয়নের কথা যদি আসি, বিধি প্রণয়ন আপনাদের আমি একটু প্রিলিতে চলে যাই যে বাংলাদেশ বার কাউন্সিলের বিধি সরকারও প্রণয়ন করতে পারে অথবা সরকারের অনুমতি নিয়ে বার কাউন্সিলও প্রণয়ন করতে পারে। এই যে বাংলাদেশ বার কাউন্সিল দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 40-1 অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে উক্ত আদেশের উদ্দেশ্যে বাস্তবায়নে সরকারি গেজেট নোটিফিকেশন দ্বারা বিধি প্রণয়ন করতে পারে। বা প্রিলিতে যা পড়ছিলেন বলবেন যে বাংলাদেশ বার কাউন্সিল এর বিধি প্রণয়ন করতে পারে, সরকার অনুমতি নিয়ে পারে, আর ইচ্ছা করলে সরকারও পারে। সো একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের উপরোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান। এখন আমরা চলে আসি বাংলাদেশ বার কাউন্সিলের গঠন। গঠন বলবেন যে বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমানে ভবনটা 15 তলা, সামনে কাচ আছে অনেক বড়, ভিতরে গেলে কুল কিনারা পাওয়া যায় না, মাঝে মাঝে এটা এই গঠন চাই নাই, কিন্তু এই গঠন চাই নাই। আগে ছিল লাল বিল্ডিং, এখন ভেঙে ফেলা হয়েছে, এটা আবার লিখেন না। দেখেন, তো তো বাংলাদেশ বার কাউন্সিলে আমরা যদি একটু পড়ি, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 5 এর মধ্যে বার কাউন্সিলের গঠন, অনুচ্ছেদ 5টা আন্ডারলাইন করেন, যদি মনে থাকে তো ভালো, না থাকলে সমস্যা নাই। বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 5 অনুযায়ী বার কাউন্সিলের মোট সদস্য আন্ডারলাইন করেন 15 জন। এই 15 জনের হিসাব আপনারা অবশ্যই জানেন। তো এই 15 জনের মধ্যে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বুঝেন তো? অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা, এবং অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ দিয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেলের পদের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, তিনি রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করে থাকেন।
আচ্ছা, তারপরে দেখেন সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্যে হতে নির্বাচিত 7 জন এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্যে হইতে 7 জন। তাহলে সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্যে হইতে 7 এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের মধ্যে হইতে 7। তাহলে 7 7 14 আর 1 কত? 15। অতএব আন্ডারলাইন করেন, নির্বাচিত সদস্য 14 জন এবং পদাধিকার বলে একজন সদস্য সহ মোট সদস্য কতজন? 15 জন। সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সকল বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে ভাগ করবে। এখন অনুচ্ছেদ 6 অনুযায়ী, এটা একটু পড়েন, এটা আমরা জানি, এগুলো সব প্রিলিতে পড়া। অনুচ্ছেদ 6 অনুযায়ী বার কাউন্সিলের একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। কয়জন চেয়ারম্যান? একজন চেয়ারম্যান আর একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। না, সমস্যা নাই, অনুচ্ছেদ যদি মনে থাকে লিখবেন, না থাকলে সমস্যা নাই। যেহেতু বললাম যে বার কাউন্সিলে যা মনে আছে তাই যাই লিখবেন, ইনশাল্লাহ 4 পাওয়া যাবে। আর যার 7 8 পাওয়ার ইচ্ছা 10-এর ভিতরে, সে একেবারে শহীদ হয়ে যান পড়তে পড়তে। দেখেন, তো আমি বলি যে এই জায়গায় এত শ্রম না দিয়ে এই শ্রমটুকু অন্য জায়গা কাজে লাগান, এই জায়গা যতটুকু না দিলে নয় ততটুকু দেন। দেখেন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তাহলে একজন চেয়ারম্যান আর একজন কি ভাইস চেয়ারম্যান। তো একজন চেয়ারম্যান তো অলরেডি আছেই, তাহলে ভাইস চেয়ারম্যান কে? ওই 14 জনের মধ্যে থেকে নির্বাচিত হবে। তারপরে অনুচ্ছেদ 6 ক অনুযায়ী সরকারের আন্ডারলাইন করবেন জেলা ও অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে বার কাউন্সিলের জন্য একজন সচিব নিয়োগ দেন। এবং সচিবই হচ্ছেন আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা। মনে আছে কিনা আপনাদের? তো সচিব নিয়োগে সরকার কর্তৃক নির্ধারিত শর্ত থাকবে এবং সরকারি সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবেন। আরো একটা কথা বলে রাখি, সচিব হচ্ছেন বার কাউন্সিলের সম্পাদক। কি বলেন? সম্পাদক। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি বার কাউন্সিলের গঠন পেলাম, কার্যাবলীতে চলে আসি। কার্যাবলী আপনারা ভালোই জানেন, কার্যাবলী বলে দিবেন। মোটামুটি কোনো কিছু যদি খুঁজে না পান বলে দিবেন যে আইনজীবীদের পরীক্ষার আয়োজন করা, প্রথমে এমসিকিউ পরীক্ষার আয়োজন করবে, পড়ালেখা করে দিল। তারপরে আবার রিটেন পরীক্ষার আগে ফর্ম পূরণ করতে হবে। এরপর ভাইবা পরীক্ষার আয়োজন করবে। এরপর পাশ করলে হাইকোর্টের আয়োজন করবে। তারপরে আরো এই যে যা যা পারেন মোটামুটি শেষ হবে না। আচ্ছা দেখেন, তো এগুলা ছাড়া অন্যান্য মেইনলি যেটা বলা উচিত, বার কাউন্সিলের যে আইনজীবীদের পরীক্ষার আয়োজন করা, আইন শিক্ষার উন্নয়ন করা, আইনজীবীরা যদি কোনো অসদাচরণ করে সেটার মানে বিচার করা, এইগুলাই মোটামুটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ। দেখেন, অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের কতিপয় কার্যগুলি গুলো হলো অ্যাডভোকেট তালিকাভুক্ত করা, এটাই ওনার মানে প্রধান কাজ। এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান, তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া, এরূপ তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা। শুধু তো আপনাদের পাশ করাই ছেড়ে দিবে না, আপনাদের কাছ থেকে কিন্তু বার কাউন্সিল আয়ও করবে, জানেন? আপনি বছরে বছরে ওনার একটা টাকা দেওয়া লাগে। যখন আপনারা নতুন অ্যাডভোকেট হবেন তখন আপনাদের কাছ থেকে প্রতি বছর নিবে 2500 করে, আস্তে আস্তে এই টাকার পরিমাণ বাড়বে। তবে এই টাকাটা আবার আপনি আবার যখন যদি মনে করেন ভবিষ্যতে যে আমি আর অ্যাডভোকেসি করব না, বা মারা যাওয়ার পরে ওই টাকাটা আবার আপনারে ব্যাক করবে। দেখেন, বেঁচে থাকতে দিতে পারে, বাট আপনি তখন আর অ্যাডভোকেসি করতে পারবেন না। দেখেন, অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ নৈতিকতা নির্ধারণ করা, অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগের বিচার ও শাস্তি দেওয়া, আর আইনজীবী তালিকাভুক্ত অ্যাডভোকেটদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা ইত্যাদি। তারপরে দেখেন, বার কাউন্সিলের ফান্ডের ব্যবস্থা করা, সদস্যদের নির্বাচনের আয়োজন করা, অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা, আইন শিক্ষার উন্নয়ন করা, অন্যান্য অনুমোদিত ও সহায়ক যাবতীয় কার্যাবলী সম্পাদন করা ইত্যাদি। বার কাউন্সিলে একটা প্রশ্ন আসতো যে নিম্নের কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয়? আইন শিক্ষার উন্নয়ন ঠিক আছে, বাট আইনগত সহায়তা প্রদান করা বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয়। মনে আছে? জি। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তর এতটুকুই, মানে একের ক যেটা, এটার উত্তর এতটুকুই যে বাংলাদেশ বার কাউন্সিল কি ব্যাখ্যা দিলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো লিখলেন, বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী লিখলেন, বা বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও বিবিধ কর্মকাণ্ডের উপর আলোকপাত করুন। এটার উত্তর এতটুকুই। আচ্ছা দেখেন, যে জায়গা পড়তেছি এই জায়গা থাকেন, দুষ্ট প্রশ্ন করে বাদ দেন। দেখেন, একের খ দেখেন, সচিবের বেতনের ভাগ কি আপনি পাবেন? বেতন নিয়ে বললেন কেন?
আচ্ছা, সুবিধা তো পাবেন যেখানে বাংলাদেশ বার কাউন্সিলে, বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা? ওই একটু আগে 10 ধারায় যে কার্যাবলীগুলো লিখছেন, এই সব কার্যাবলীগুলো লিখবেন। লেখার পরে আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত কারণসহ বিবেচনা করে বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে। এই যে দেখেন, একজন অভিভাবক যেমন তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কল্যাণের জন্য তাদের শাসনের মাধ্যমে শৃঙ্খলার রাখার জন্য নানা রকম কাজ করে থাকে ও পদক্ষেপ নিয়ে থাকে, ঠিক একইভাবে বার কাউন্সিল উপযুক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আইনজীবী সমাজের প্রয়োজনে বিপদে আপদে নানাভাবে বার কাউন্সিল ছায়ার মতো আগলে রাখে। যেমন অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। একটু আগে পড়লাম না, ওইগুলা যা যা আছে 10 ধারার যা কার্যাবলী আছে সব লিখবেন। তারপরে দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 10 অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ ও বিধিসমূহ পাঠ করলে বোঝা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী সম্প্রদায়ের অভিভাবকের মতোই। তাই বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যায়। এখন অভিভাবক হিসেবে যদি আপনি মানেন তাইলে লিখবেন, আর যদি বলেন না মানি না তাহলে লিখবেন না। আপনি আপনার পক্ষে যুক্তি দিবেন, বাট কোর্ট মানে পরীক্ষার সময় সবসময় ইতিবাচক কিছু লেখা উচিত। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ভাই আমাদের গতবারের প্রশ্নে এসেছিল যে বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। এখন আমরা আলাদাভাবে বার কাউন্সিল চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী, বার কাউন্সিলের চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল, সচিব না, অ্যাটর্নি জেনারেল। তো আমি একটু মনে মনে এইভাবে চিন্তা করবেন যে অ্যাটর্নি জেনারেলের কোন কোন জায়গা কি কি ফাংশন আছে। এইভাবে আপনাদের প্রিলির আলোকে যদি একটু বলি, মনে করাই দিই। দেখেন, অ্যাটর্নি জেনারেল নিবন্ধন কমিটির একজন সদস্য, তাহলে উনি নিবন্ধন কমিটিতে আইনজীবী তালিকাভুক্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলের একজন মানে তিনি পদাধিকার বলে চেয়ারম্যান, তার মানে তিনি ওই নিয়ন্ত্রণকারী সংস্থার অন্যতম প্রধান ব্যক্তি। আচ্ছা, তারপরে তিনি ইলেকশন ট্রাইব্যুনালের একজন সদস্য, মনে আছে কিনা আপনাদের? ইলেকশন ট্রাইব্যুনালের একজন সদস্য। তো তারপরে আরো যদি বলি যে তিনি যে কোনো সময় সাধারণ সভা আহ্বান করতে পারে, সাধারণ সভা আহ্বান করতে পারে। তাহলে এরকম অ্যাটর্নি জেনারেলের যা যা ক্ষমতা আছে, মোটামুটি অ্যাটর্নি জেনারেল সম্পর্কে যা যা জানেন সবকিছুই আলোচনা করে দিতে হবে এই জায়গায়। তো আমরা একটু পড়ি, দেখেন। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন নাকি? দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর বর্ণিত অনুচ্ছেদ ও বিধি অনুযায়ী বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী নিচে উল্লেখ করা হলো। অনুচ্ছেদ 8 অনুযায়ী দৈব কারণে বা অনিবার্য কারণে বার কাউন্সিলের নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত না হলে সরকার অ্যাডহক বার কাউন্সিল, এই ইটা কেটে দেন, বার হবে, ই হয়ে গেছে, বেয়ার হয়ে গেছে, অ্যাডহক বার কাউন্সিল গঠন করবে। এর সদস্য চেয়ারম্যান হিসেবে বার কাউন্সিল চেয়ারম্যান তথা অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করবে। এবারও কিন্তু অ্যাডহক কমিটি গঠন করছে, জানেন? জি। তারপরে দেখেন, অনুচ্ছেদ 11 খ অনুসারে অ্যাটর্নি জেনারেল নিবন্ধন কমিটির একজন সদস্য থাকবে। যদি অনুচ্ছেদ মনে থাকলো তো থাকলো, না থাকলে কিছু সমস্যা নাই, বাট আপনার থাকা উচিত, এগুলো আমরা পারি। অনুচ্ছেদ 26 অনুসারে অ্যাটর্নি জেনারেল তথা বার কাউন্সিলের রাইট টু প্রি অডিয়েন্স, মনে আছে? রাইট টু প্রি অডিয়েন্স মানে হলো সবার আগে কথা বলার অধিকার আছে কার? বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানের। অনুচ্ছেদ 34 অনুসারে অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য প্রদান এবং শুনানির জন্য বার কাউন্সিলের ট্রাইব্যুনাল নোটিশ দিবে। অ্যাটর্নি জেনারেল তথা বার কাউন্সিলের চেয়ারম্যান উক্ত নোটিশ অনুযায়ী কাজ করবেন। তারপরে দেখেন, বিধি 3 অনুযায়ী বার কাউন্সিলের নির্বাচনের কমপক্ষে গোল্ডেন 45 দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান অফিসিয়াল গেজেটে নির্বাচনী তফসিল প্রকাশ করবেন। কতদিন পূর্বে? 45 দিন। এটাও আমরা প্রিলিতে পড়ছি। বিধি 12 অনুযায়ী বার কাউন্সিলের নির্বাচনের উপর চেয়ারম্যানের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে। বিধি মনে না থাকলে সমস্যা নাই। তারপরে দেখেন, বিধি যদি মনে না থাকে বা অনুচ্ছেদ না বিধি আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, তখন বলবেন সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং বিধি অনুযায়ী নির্বাচনের প্রত্যক্ষ ভূমিকা রাখবে, সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং বিধি অনুযায়ী অমুক করবে, সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং বিধি অনুযায়ী তমুক করবে। দেখেন, হ্যাঁ, বিধি 15 অনুযায়ী বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যালট পেপার প্রত্যাখ্যান করতে পারে। 19 অনুযায়ী বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনে বিজয় প্রার্থী ঘোষণা করবে।
34 অনুযায়ী বার কাউন্সিলের মিটিং এ সভাপতিত্ব করবে কে? চেয়ারম্যান। অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল যেমন আইনজীবীদের প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা, ঠিক একইভাবে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হলেন বার কাউন্সিলের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেলের সক্রিয় ভূমিকার কারণে বার কাউন্সিল একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তো এখানে যারা অফলাইনে আছেন ওনারা কিছু খাবারের আয়োজন করছে, আমাদের আর একটু বিরতি, তারপরে আবার আমরা পড়ায় একটু ফিরবো। একটু 5 মিনিটের বিরতি, কেউ বিরক্ত হবেন না। একজন জিজ্ঞেস করছেন যে সম্পাদকের কার্যাবলী কি কি। সম্পাদকের কার্যাবলী যদি মনে করেন যে এবার আসবে, তাহলে আপনি খুঁজে বের করেন সম্পাদকের কার্যাবলী কি কি আছে। সম্পাদক বা কাউন্সিল নির্বাচনের পরে প্রথম মিটিং এর আয়োজন করে সম্পাদক। তারপরে সম্পাদক বার কাউন্সিলের যেরকম সম্পাদক, তিনি ট্রাইব্যুনালেরও সম্পাদক সচিব। সম্পাদক হলেন বাংলাদেশ বার কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার। তারপরে ওই অন্যান্য যে অফিসিয়াল দায়িত্ব আছে এগুলা উনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। এগুলা যা যা মোটামুটি পড়ার পরে আপনার মনে যা যা থাকে সেগুলা লিখে দিবেন। আচ্ছা, আমরা 2-1 নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন, বা এটার উত্তরও যা, এনরোলমেন্ট কমিটির গঠন ও কার্যাবলী, উত্তরও একই। তো আমরা একটু বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ, এটার উত্তর একটু পড়া শুরু করি। আগে প্রথমে দেখেন বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 11 অনুচ্ছেদে স্থায়ী কমিটি এবং 11 খ অনুচ্ছেদে নিবন্ধন কমিটি সম্পর্কিত বিধান আছে। তাহলে আপনার যদি মনে হয় যে এই কমিটি সম্পর্কে আপনি বিস্তারিত বিবরণ দিবেন না, তাহলে সরাসরি এনরোলমেন্ট কমিটিতে চলে যাবেন, কারণ আপনারা তো এই কমিটি সম্পর্কে জানতে চাই নাই, জানতে চাইছে এনরোলমেন্ট কমিটি। বাট আপনি যদি মনে করেন যে এর আগে কমিটি সম্পর্কে একটু বর্ণনা দিব, তাহলে দিতে পারেন। তো বার কাউন্সিলের স্থায়ী কমিটির সময় স্ট্যান্ডিং কমিটিস অনুচ্ছেদ 11-তে বলছে তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 11 অনুচ্ছেদে 3টি স্থায়ী কমিটির উল্লেখ আছে। তো 3টা স্থায়ী কমিটি আমরা মোটামুটি আমাদের মনে থাকার কথা। একটা হলো নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি, আর্থিক কমিটি বা ফিনান্স কমিটি, আর একটা হলো আইন শিক্ষা কমিটি বা লিগাল এডুকেশন কমিটি। এবার আমরা চলে আসি নিবন্ধন কমিটি। এখন সরাসরি নিবন্ধন কমিটিতে আসলাম না কেন? নিবন্ধন কমিটির উত্তর লিখতে গেলে উত্তর ছোট হয়ে যায়, এই কারণে তার আগে একটু কমিটি সম্পর্কে আলাপচারিতা করে নিলাম আর কি। তো আমরা প্রথমেই চলে আসি যে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 11 খ এর মধ্যে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 11 খ অনুযায়ী নিবন্ধন কমিটির সদস্য সংখ্যা আন্ডারলাইন করেন 5 জন। কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে একজন হলো চেয়ারম্যান, আর 4 জন হলেন কে? সদস্য। আচ্ছা, চেয়ারম্যানটা কে আমরা একটু চলে আসি। চেয়ারম্যান হলেন প্রধান বিচারপতি কর্তৃক বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। তাহলে এখানে, আচ্ছা একটু wait। হ্যাঁ, তুষারকান্তি, জি, হ্যাঁ, দেখেন তাহলে চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। অপরদিকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক, এরা 2 জনের হলো সদস্য। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল, তাহলে 3 আর 2, সরি 1 আর 2 3, আর 1 4, এবং বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে একজন। বুঝতে পারছেন? তাহলে আপনার মনে থাকবে যে এনরোলমেন্ট কমিটির গঠন, মোট সদস্য কয়জন? 5 জন। আপিল বিভাগের বিচারপতি হলো চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের বিচারপতি 2 জন, অ্যাটর্নি জেনারেল, আর একজন হলো সদস্যদের মধ্যে হইতে। এরা বাই বাই থাকবে, জি। বাই বাই পর্যন্ত গেলে ইনশাল্লাহ এনাদের পরিচয় জেনে যাবেন। আচ্ছা, তো চলে আসি আমরা নিবন্ধন কমিটির কাজ বা ভূমিকা। তো নিবন্ধন কমিটি আসলে ওনারা তো একটা আলাদা উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছে, এবং ওনাদের নামের মধ্যেই ওনাদের কাজের বর্ণনা আছে। তাহলে ওনাদের মেইন 2টা কাজ। একটা হলো এই যে আপনারা যারা নিম্ন আদালতের পরীক্ষা অ্যাডভোকেট দিবেন, মানে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিচ্ছেন, আপনাদের পরীক্ষার আয়োজন করা।
আর হলো হাইকোর্ট বিভাগের যে উকিল হওয়ার জন্য যে পরীক্ষা, এই দুইটা পরীক্ষার আয়োজনই ওনারা করে থাকে এবং ওনাদের মেইন কাজ এই দুইটাই। দেখেন, 11 খ-2 অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীদের নিবন্ধন এবং নিবন্ধন কমিটির কাজ আইন দ্বারা নির্ধারিত হবে। বার কাউন্সিলের রুলস এর 60 ক, মানে 60A বিধি অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রত্যেক আবেদনকারী বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত তদারকিত এমসিকিউ লিখিত মৌখিক সম্পন্ন করবে। আপনি খুব সুন্দরভাবে আলাদা আলাদা পয়েন্ট আকারে লিখে দিবেন যে উনি দুই বিভাগ, মানে জেলা আদালত এবং হাইকোর্ট বিভাগে পরীক্ষার জন্য পরীক্ষার আয়োজন করা। তারপর জেলা আদালতের ক্ষেত্রে অ্যাডভোকেটদের প্রথমে কি আসির আয়োজন করা, এমসিকিউ, তারপরে রিটেন, তারপরে ভাইবা, তিনটে স্টার দিয়ে দিয়ে লিখে দিবেন। বিধি অনুচ্ছেদ মনে না থাকলে সমস্যা নাই। 60 খ বিধিতে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে নিবন্ধন কমিটি কর্তৃক নির্দেশিত এবং তদারকিত মৌখিক পরীক্ষায় সম্মুখীন হবে। তারপরে দেখেন, বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র নিবন্ধন কমিটি উপস্থাপন করতে হয়। উক্ত কমিটি এমন আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করতে পারে। সুতরাং এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির প্রধান কাজ হলো প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মৌখিক পরীক্ষা গ্রহণ করা এবং এনরোলমেন্ট প্রার্থীগণের দরখাস্ত মঞ্জুর করা। নিম্ন আদালতে যারা আইন চর্চা করেন তারা পরবর্তীতে হাইকোর্টে আইন চর্চা করতে চাইলে নিবন্ধন কমিটি এজন্য হাইকোর্ট পারমিশনের পরীক্ষা গ্রহণ করে। আপনি মোটামুটি এই জায়গায় 6টা পয়েন্ট নির্বিঘ্নে লিখতে পারেন। কেমনে আমি একটু শিখাই দিই। প্রথমে লিখবেন যে জেলা আদালতে আইনজীবীদের প্র্যাকটিসের জন্য নিম্ন আদালতের আইনজীবীদের পরীক্ষার আয়োজন করা, এক। তারপর লিখবেন যে নিম্ন আদালতের আইনজীবীদের পরীক্ষার জন্য প্রথমে এমসিকিউ পরীক্ষার আয়োজন করা, কয়টা হলো, দুই। তারপরে লিখবেন এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা, কত, তিন। তারপর লিখবেন লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য ভাইবার আয়োজন করা, কত, চার। এরপরে যারা নিম্ন আদালতে অ্যাডভোকেট হলো তাদের জন্য হাইকোর্ট বিভাগের পরীক্ষার আয়োজন করা, কত, পাঁচ। তো হাইকোর্টে আবার দুই ধাপ আছে। হাইকোর্টে হলো প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে ভাইবা পরীক্ষা। তাহলে এই তো নিবন্ধন কমিটির কাজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন, আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ বার কাউন্সিল হলো সারা বাংলাদেশে একটা, আর বার কাউন্সিল দেশের বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় আইনজীবীদের যে স্থানীয় সংগঠন তাদেরকে যদি অনুমোদন দেয় তাদেরকে বলা হয় বার অ্যাসোসিয়েশন। অর্থাৎ সারা বাংলাদেশে বার কাউন্সিল একটাই, কিন্তু বার অ্যাসোসিয়েশন একাধিক আছে। বার কাউন্সিল একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কিন্তু বার অ্যাসোসিয়েশন কোনো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান না। বার কাউন্সিলের কোনো প্রকার ভেদ নাই, কিন্তু বার অ্যাসোসিয়েশন দুই প্রকার, একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আর একটা হলো লোকাল বার অ্যাসোসিয়েশন। বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেয়, কিন্তু বার অ্যাসোসিয়েশন কোনো অন্য কোনো বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দিতে পারে না। আচ্ছা, তো এরকম মোটামুটি পার্থক্য আপনারা পেরে যাবো ইনশাল্লাহ। এবং এছাড়া যদি এইভাবে বলি যে বার কাউন্সিলের গঠন, বার কাউন্সিলের সদস্য 15 জন, কিন্তু বার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র এক এক বার অ্যাসোসিয়েশন অনুসারে আলাদা আলাদা, এক এক রকম। এই তো পার্থক্য। তো একটু পড়ি, দেখেন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2B অনুসারে এই আদেশের অধীনে গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। অপরদিকে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ, ধারা মনে না থাকলে সমস্যা নাই, 2BB অনুসারে বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝায়। একবার পড়লেই বুঝতে পারবেন। দেশে বার কাউন্সিল নামক সংস্থা মাত্র একটি। অপরদিকে দেশে বার অ্যাসোসিয়েশনের সংখ্যা অসংখ্য। বার কাউন্সিল দেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলার স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত। বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন এরকম কোন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। বার কাউন্সিলের মোট সদস্য আন্ডারলাইন করেন 15 জন। অপরদিকে
বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের ভিন্ন ভিন্ন সদস্য থাকে। বার কাউন্সিলে 14 জন সদস্য নির্বাচিত, একজন পদাধিকার বলে সদস্য থাকে, পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের সবাই নির্বাচিত সদস্য। বার কাউন্সিলের পদের মেয়াদ 3 বছর, 3 বছর। অপরদিকে বার অ্যাসোসিয়েশনের পদের মেয়াদ 1 বছর। আমি একটা বার অ্যাসোসিয়েশনের কথা জানি যে বার অ্যাসোসিয়েশনের পদের মেয়াদ 2 বছর, সেটা হলো নীলফামারী বার অ্যাসোসিয়েশন। ওই জায়গায় 2 বছর পর পর নির্বাচন হয়। দেখেন, বার কাউন্সিলের কার্যাবলী দেশের সকল আইনজীবীদের জন্য প্রযোজ্য, অপরদিকে বার অ্যাসোসিয়েশনের কার্যাবলী সংশ্লিষ্ট সদস্যদের জন্য প্রযোজ্য। বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান, অপরদিকে বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান। বার কাউন্সিল আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, অপরদিকে বার অ্যাসোসিয়েশন এরকম কোনো ক্ষমতা নাই, মানে উনি কাউরে সনদ দিতে পারে না। তো এগুলাই মোটামুটি আপনি একবার রিডিং পড়লে এগুলা ইনশাল্লাহ পেরে যাবেন। আমরা চলে আসি আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, বার কাউন্সিলে 2টা থেকে একটা লিখতে হয়। জি, আচ্ছা, আইনজীবী হওয়ার যোগ্যতা কি কি বিধিকা? প্রথম যোগ্যতা কি? 21 বছর, তারপর পরীক্ষা দিয়ে পাশ করিয়ে 12 বছর পরীক্ষা দিয়ে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে হলে আইনের ডিগ্রি থাকা বাধ্যতামূলক কিনা? মোক্তার কিন্তু আইনের ডিগ্রি না থাকলেও দিতে পারে। ভাই কথা বলেন না, একটু পড়ি দেখেন। আইনজীবী হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অযোগ্যতা 27 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা 21 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এখানে 2টা বিষয়, আপনি প্রথমে হইতে বলে আইনজীবী, তারপর হলো হাইকোর্টের আইনজীবী। তো আপনি আইনজীবী হওয়ার যোগ্যতা বলতে 21 অনুচ্ছেদে, আর একবার যদি আপনি 27 অনুচ্ছেদে, আপনি 27 অনুচ্ছেদ অনুসরণ করার পরে তারপর যদি হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হতে চান তাহলে আপনাকে পূরণ করতে হবে 21 অনুচ্ছেদের বিধানাবলী। তাহলে আইনজীবী হওয়ার জন্য কোনটা বাধ্যতামূলক, 27 নাকি 21? 27। আর হাইকোর্টের অ্যাডভোকেট হইতে হলে আগে 27 পূরণ করতে হবে, তারপরে হচ্ছে 21। 27 অনুচ্ছেদে উল্লেখিত যোগ্যতা এবং অযোগ্যতা প্রথমত নিম্ন আদালতে অ্যাডভোকেট হওয়ার জন্য হলেও এই যোগ্যতা ও অযোগ্যতা হাইকোর্ট বিভাগে আইনজীবী হওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। অনুচ্ছেদ 27 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার জন্য নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে। দেখেন, প্রথমে বলেছে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা মোটামুটি সবার মনে থাকার কথা। ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা বার কাউন্সিল স্বীকৃত বাইরের কোনো বিশ্ববিদ্যালয় হতে অথবা ব্যারিস্টার হলে, অ্যাডভোকেট তালিকাভুক্ত পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষার ফি ও নিবন্ধন ফি দিতে হবে। একজন ব্যক্তি, আন্ডারলাইন করেন, 7 বছর ধরে মুক্তার হিসেবে কাজ করলে এবং উপরের শর্ত পূরণ করলে সে অ্যাডভোকেট বলে গণ্য হবে। মানে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদিও স্পেসিফিক ভাবে বলে না হয় নাই, ওই আমরা প্রিলিতে বিস্তারিত পড়ছিলাম যে অ্যাডভোকেট মুক্তার যিনি 7 বছর হিসেবে কাজ করছে তার কিন্তু এলএলবি ডিগ্রি না থাকলেও হবে। সরকারি চাকুরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এবং 2 বছর অতিক্রম হতে হবে। আপনি যদি সরকারি চাকুরি হতে শৃঙ্খলাজনিত কারণে বা নৈতিক অবক্ষয়জনিত কারণে যদি আপনাকে অপসারণ করা হয় তাহলে অপসারণের কত বছর অতিবাহিত না হলে আপনি আইনজীবী হওয়ার যোগ্য হবেন না? 2 বছর। তারপরে দেখেন, নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এক্ষেত্রে 5 বছর অতিক্রম হতে হবে। এটা সরকারি চাকরি না, যে কোনো ব্যক্তি যদি সে নৈতিক অবক্ষয়জনিত কারণে দণ্ডিত হয় তাহলে অতিক্রম হতে হবে কত বছর? 5 বছর। এখন দেখেন, আমরা চলে এসে অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা। অনুচ্ছেদ 27(3) অনুসারে কোনো ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার অযোগ্য হবে যদি, এটা দেখেন, সে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে নৈতিক স্খলনের অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয়
এবং অপসারণের তারিখ হইতে 2 বছর অতিক্রম না করলে। তাহলে এটা প্রযোজ্য কার ক্ষেত্রে? সরকারি চাকরি। অপরদিকে সে নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হয় এবং দণ্ডিত হওয়ার তারিখেতে 5 বছর বা সরকার কর্তৃক অফিসিয়াল গেজেটে নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হলে। তো আপনারা একজন একটু বলেন যে তানভীর, এই দুইটার ভিতরে আপনি কি কোনো পার্থক্য করতে পারেন কিনা? একটা হচ্ছে 2 বছর অতিক্রম না হওয়ার, 5 বছর। 2 বছর কখন আর 5 বছর কখন বলেন? 2 বছর হচ্ছে অপসারণের তারিখ হতে 2 বছর, আর দণ্ডিত হওয়ার তারিখ হলো না, ব্যাখ্যা হলো না শাহ আলম সাহেব। অনলাইনে একজন এটা উদাহরণ দিয়ে বুঝান তো, এই দুইটা বুঝেন কিনা, অনলাইনে যে কোনো একজন উদাহরণ দিয়ে বুঝান 5 বছর আর 2 বছরের বিষয়টা। স্যার আমি মিল্টন, আমি বলবো আনারুল হক। বলেন বলেন। চিফ চিফ স্যার 5 বছর স্যার যখন স্যার 5 বছর যখন সাজা প্রাপ্ত হবে তখন 5 বছর স্যার। আর যদি স্যার চাকরি চলে যায় সেই ক্ষেত্রে স্যার 2 বছর। কোন চাকরি, কি চাকরি, কি সাজা তো বললেন না কিছু। স্যার সরকারি চাকরি, স্যার সরকারি কোনো সংস্থায় যদি কেউ চাকরি করে সেই ক্ষেত্রে চাকরি চলে গেলে তার হলো 2 বছরের পরে সে ই করতে পারবে, আবেদন করতে পারবে। আর যদি সে সাজা প্রাপ্ত হয় তার সে নৈতিক স্খলনজনিত কারণে কোনো দণ্ডপ্রাপ্ত হয়, জেল খাটে, সেই ক্ষেত্রে স্যার 5 বছর অতিবাহিত হওয়ার পরে তখন সে আবারই করতে পারবে। এক্ষেত্রে সে সরকারি চাকরিজীবী হোক বা না হোক, দণ্ডিত না হইলেই হোক আর 5 বছর। সরকারি চাকরি থেকে অপসারণ হইলে 2 বছর। জি। 2 বছর। স্যার এই দ্বন্দ্ব কি মানে স্যার এই 5 বছর কি দ্বন্দ্ব শেষ হওয়ার পর থেকে 5 বছর, না স্যার যেদিন দ্বন্দ্বিত হবে সেদিন থেকেই 5 বছর? শেষ হওয়ার পর থেকে 5 বছর। শেষ হওয়ার পর 5 বছর। আচ্ছা দেখেন, দেখেন এই 27 ক এবং 27 খ এর মধ্যে পার্থক্য হলো 27-এর 3 ক প্রযোজ্য হবে যদি সরকারি বা বিধিবদ্ধ সংস্থা হতে নৈতিক স্থলনজনিত কারণে চাকরিচ্যুত হয়। অন্যদিকে সরকারি চাকরি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে নৈতিক স্থলনজনিত কারণে অপরাধে দণ্ডিত হলে সেই ক্ষেত্রে 27-3 প্রযোজ্য হবে। আমার এত উপধারা দিয়ে কাজ নাই, আপনি জাস্ট 2 বছর আর 5 বছর মনে রাখেন। আমরা একটা সমস্যামূলক প্রশ্ন এখানে চলে আসি। এটা একবার পরীক্ষায় এসেছিল, একটু পড়ি দেখেন। একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি হতে 2/1/2020 তারিখে বরখাস্ত হন। বরখাস্ত হয়েছে কত তারিখে? জানুয়ারির 2 তারিখ 2020 সালে। ফেব্রুয়ারি 2021 সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তর জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। তো এখন এই জায়গায় বরখাস্ত হন কি কারণে সেটা কিন্তু বলে নাই, যে নৈতিক স্থলনজনিত কারণে বরখাস্ত হইছে নাকি অন্য কোনো কারণে বরখাস্ত হইছে, এটা কিন্তু ক্লিয়ার করে নাই। তো যদি নৈতিক স্থলনজনিত কারণে সে বরখাস্ত হয়ে থাকে তাহলে 21 সালের পরীক্ষায় তারে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো যে তুমি পরীক্ষা দিও না, আর শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো যে তুমি পরীক্ষা দাও, কিন্তু ওই জায়গায় যত ইএসইএস আছে সব নো নো করে দেওয়া। মানে সরকারি চাকরি করি নাই, কোনোদিন দণ্ডিত হই নাই, তাহলে তো জানলাম না, কিন্তু পরে যদি আবার কেউ বার কাউন্সিলে জানাই দেয় তাহলে কিন্তু আবার খবর আছে। বুঝতে পারছেন না? আচ্ছা, এটা হলো কুপরামর্শ দিলাম, বাট সৎ পরামর্শ হচ্ছে যে যদি এখানে আপনি দুইটা বিষয় ব্যাখ্যা করবেন, আগে ব্যাখ্যা করবেন যে 2 বছরেরটা 5 বছরেরটা। এখন সরকারি চাকরি থেকে সে যেহেতু বরখাস্ত হয়েছে, আপনি যদি ব্যাখ্যা দেন যে যদি সে নৈতিক স্থলনজনিত কারণে বরখাস্ত হয়ে থাকে তাহলে তারে পরামর্শ দিব 2 বছর যাক, তারপরে তুমি পরীক্ষা দাও। আর তার বরখাস্তের কারণটা যদি নৈতিক স্থলনজনিত কারণ না হয় তাহলে সে 21 সালেই পরীক্ষা দিতে পারবে। ধন্যবাদ, বিস্তারিত আর না পড়লাম।
আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন। শেষ করে দেবো, আগে এইটুক দেখি, ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী দেখি। হ্যাঁ, দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল, কোনো প্রশ্ন থাকলে করেন অনলাইন অফলাইনে। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস 1972 বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী। এই রুবেল, ট্রাইব্যুনালের কাজ কি বলেন তো? ট্রাইব্যুনালের কাজ হচ্ছে বার কাউন্সিলের যে সদস্যরা আছে বা আইনজীবী যারা আছে তারা যদি কোনো করা হয় দিতে পারে। কোন কাজগুলো করলে ট্রাইব্যুনাল সাজা দিবে? আইনজীবী তার অপরাধ করে, সেক্ষেত্রে আইনজীবীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। অসদাচরণ হলো আমাদের যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের 4টা অধ্যায়তে 42টা বিধি আছে, এর যে কোনো একটা যদি সে ভঙ্গ করে তাহলে মামলা করতে হয় ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল ওই আইনজীবীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। আচ্ছা দেখেন, আমরা ট্রাইব্যুনালের গঠনে আসি। একজন তালিকাভুক্ত অ্যাডভোকেট পেশাগতভাবে দোষী বা অন্য কোনো ধরনের অসদাচরণের দোষে অভিযুক্ত হলে তা নিষ্পত্তি করার জন্য দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 33-1 মধ্যে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 33-1 অনুযায়ী, 33-1 দিয়ে আমাদের কাজ নাই। আপনি বলবেন যে 33 অনুচ্ছেদে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে বলা হয়েছে এবং ট্রাইব্যুনালের প্রধান কাজ হলো আইনজীবীরা যদি কোনো অসদাচরণ করে সেটার বিচার করা, এই তো কথা শেষ। তো অনুচ্ছেদ 33 অনুযায়ী বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। সর্বমোট 3 জন সদস্য নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। যদিও এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে, এবং ট্রাইব্যুনালের সদস্য মোট কয়জন? দেখেন, বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে নির্বাচিত 2 জন, ওই 14 জনের মধ্যে থেকে 2 জন, আর অ্যাডভোকেটদের মধ্যে হতে 1 জন নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয়। অর্থাৎ এই 3 জনের মধ্যে কর্মে যিনি প্রবীণ তিনি হবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এবং বিধি 49 অনুযায়ী বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সেক্রেটারি বা সচিব হবেন, এবং ট্রাইব্যুনাল কর্তৃক নোটিশ ইস্যুর জন্য এবং এই অধ্যায়ে বর্ণিত সকল কাজের জন্য তিনি বাধ্য থাকবেন। উল্লেখ্য যে অ্যাটর্নি জেনারেল কোন ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে না। এখন আমরা চলে আসি ট্রাইব্যুনালের কার্যাবলী। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল তো সদস্যই না। হ্যাঁ, আচ্ছা, আমরা ট্রাইব্যুনালের কার্যাবলীতে আসি। বার কাউন্সিল ট্রাইব্যুনালের কার্যাবলী সম্পর্কে তা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 34 অনুচ্ছেদে বলা হয়েছে। অনুচ্ছেদ 34 অনুযায়ী বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিম্নোক্ত কার্যাবলী করতে পারে। কি কি পারে? এইভাবে একটা মানে স্টার দিয়ে দিয়ে লিখে ফেলবেন। অ্যাডভোকেটগণের আচরণ সংক্রান্ত অনুসন্ধানের জন্য ট্রাইব্যুনাল শুনানির জন্য একটি তারিখ নির্দিষ্ট করবে এবং সংশ্লিষ্ট অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ দিবে। এই জায়গায় অনেক কথা বিস্তারিত বলা আছে প্রিলিতে। আমরা ওই জায়গায় পড়ছিলাম যে মামলা করবে, মামলা করার পরে নোটিশ দিবে, 21 দিনের আগে অপরপক্ষের নোটিশ দিবে না। এত দিয়ে আপনার কাজ নাই, জাস্ট বলে দিবেন যে অ্যাডভোকেটের আচরণ সংক্রান্ত অনুসন্ধানের জন্য ট্রাইব্যুনাল শুনানির জন্য একটা তারিখ নির্ধারণ করবে এবং সংশ্লিষ্ট অ্যাডভোকেট আর অ্যাটর্নি জেনারেল কি দিবে? নোটিশ দিবে। তারপরে দেখেন যে অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি বাতিল করতে পারেন, বা যে ক্ষেত্রে বার কাউন্সিলের নিজ উদ্যোগে ট্রাইব্যুনাল অভিযোগ প্রেরণ করা হয়েছিল সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিতে পারেন, বা অনুচ্ছেদ 32-1 অনুযায়ী যে কোনো শাস্তি আরোপ করে আদেশ করতে পারেন। তারপরে দেখেন, ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে আইন চর্চা থেকে অব্যাহতি দিলে অব্যাহতির মেয়াদ এবং উক্ত ব্যক্তি যেন অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট আইন চর্চা থেকে বিরত থেকে তার নির্দিষ্ট করে দিবে, এবং ট্রাইব্যুনালের কার্যধারার জন্য খরচ প্রদানের আদেশ দিতে পারেন। খরচ বা প্রতিরোধক
খরচ সংক্রান্ত প্রতিরোধক খরচ সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনাল যে কোনো আদেশ হাইকোর্টের আদেশের ন্যায় কার্যকরযোগ্য হবে। আপনার যদি এটা জটিল লাগে তাহলে আমরা প্রিলিতে আইন পাঠে যা পড়ছিলাম, ওই জায়গা যে মোটামুটি শুনানির দিনের 21 দিনের মধ্যে নোটিশ দিবে, তারপরে এরপর শুনানি শুরু করবে, এই জায়গার যে বিধিবিধান আছে। আর যদি মিথ্যা তুচ্ছ অভিযোগ দেয় তাহলে ট্রাইব্যুনাল কি করতে পারে? 500 টাকা জরিমানা করতে পারে। আর অভিযোগ মিথ্যা বা হয়রানিমূলক হলে অভিযোগকারীকে অনধিকে, এই যে দেখেন, 500 টাকা জরিমানা করতে পারে। উক্ত অর্থ ক্ষতিগ্রস্ত, বানানটা ভুল আছে, উক্ত অর্থ ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেটকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। অনেক টাকা, 500 টাকা খরচ করেও থেকে যাবে অনেক। দেখেন, ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা আবেদনের ভিত্তিতে রিভিউ আদেশ, মানে আদেশ রিভিউ করতে পারেন। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কি করা যায় জানেন? সামনে পড়বা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? অনুচ্ছেদ 35 অনুসারে দেওয়ানি আদালতের যে এখতিয়ার ক্ষমতা আছে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের একই ক্ষমতা থাকবে। অনুসন্ধানের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল নিম্নোক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কি কি দেখেন? যে কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা, দলিল উপস্থাপনে বাধ্য করা, সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু করতে পারে। মানে একজন আদালত, একটা দেওয়ানি আদালত যা যা পারে উনিও তাই তাই পারে। এরূপ অনুসন্ধান, এটা আমরা মোটামুটি জানি। দ্য পেনাল কোড 1860-এর 193 এবং 228 ধারা অনুসারে জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যধারা হিসেবে গণ্য হবে। এবং দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 480 এবং 482 ধারার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল একটা দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই কথাটার অর্থ হলো, যদি ট্রাইব্যুনালে কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে আমরা জানি 193 ধারায় সাজা আছে 2 প্রকারে দণ্ডবিধি, 3 বছর আর 7 বছর। তাহলে ট্রাইব্যুনালে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সাজা কত? 7। ট্রাইব্যুনালকে ধরা হচ্ছে একটা বিচারিক কার্যক্রম। আবার যদি ট্রাইব্যুনালকে কেউ অবমাননা করে তাহলে ধরে নেওয়া হবে ওই 400, আমাদের ফৌজদারি কার্যবিধি 480 ধারায় বলছে আদালত অবমাননার শাস্তি হলো 200 টাকা। অনেক টাকা। কত টাকা? 200 টাকা। তাহলে ট্রাইব্যুনাল একটা দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে এবং আদালত অবমাননা করলে ফৌজদারি কার্যবিধি 480 ধারার বিধান অনুসরণ করা হবে। আমরা একটু চলে আসি ট্রাইব্যুনাল যা পারবে না। ট্রাইব্যুনাল, আমি একটু মনে করে দিই যে উনি যদি দেওয়ানি আদালতের বিচারককে হাজির করতে চান তাহলে অনুমতি লাগবে হাইকোর্টে। আর যদি ফৌজদারি আদালতের বিচারককে হাজির করতে চান তাহলে লাগবে কারে? সরকার। এই যে দেখেন, হাইকোর্টের বিনা অনুমতিতে আদালতের প্রিজাইডিং অফিসারকে এবং সরকারের বিনা অনুমতিতে ক্রিমিনাল বা রাজস্ব আদালতের বিচারককে ট্রাইব্যুনালের সামনে হাজির হতে নির্দেশ দিতে পারবে না। বুঝছেন? তা আমরা পরের অংশ চলে আসি। ক নাম্বার পরে দেখেন, আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনাল যে ধরনের শাস্তি দিতে পারে। তো শাস্তি আসলে ওই যে যাই বলুক না কেন, শাস্তিটাই 32 অনুচ্ছেদে। আপনি কি ব্যাখ্যা করে নেবেন যে আইনজীবীদের কেউ যদি ওই 4টা অধ্যায়ের কোনো একটা নিয়ম ভঙ্গ করে তখন তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করতে হয়। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করলে 32 অনুচ্ছেদ অনুসারে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রথম যেটা দেখেন, তিরস্কার করতে পারে। তিরস্কারের আর একটা বাংলা কি আরিফ সাহেব? ভর্ৎসনা নাকি? ভর্ৎসনা। এখন কইছে ভর্ৎসনা। তার সনদ বাতিল বা স্থগিত করতে পারে। আইন পেশা থেকে অপসারণ করতে পারবে। আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারবে। তাহলে ভর্ৎসনা আসলে কারে বলে? ভর্ৎসনা মানে হলো তারা একটু বইকে দিল যে তুমি কালো টাই কালো কোট পরিয়া কালো কালো কাজ করতেছো, এটা কিন্তু ঠিক হয় নাই। বইকে দেবে, বুঝেন না? শাসন করে দিবে যে এগুলা করা উচিত হয় নাই। বাট বাস্তবিক পক্ষে তারে কোনো কারাদণ্ড টাণ্ড ওইগুলা কিছু দিচ্ছে না, বা তারে এমনি জাস্ট মুখে মুখে বলে দেওয়া। করে দিল, এগুলো করবেন না, চিন্তা করা। জি, আইন পেশা থেকে অ্যাকচুয়ালি কথাই একই। ওনারা যদি সাময়িক ভাবে বরখাস্ত করতে পারে অথবা পার্মানেন্টলিও বরখাস্ত করতে পারে। দেখেন, আজকে এই পর্যন্ত থাক। আগামীকাল আসেন ইনশাল্লাহ, বাসায় গিয়ে পড়াশোনা করেন, তাই পড়েন। আগামীকাল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 9টা থেকে। জি, 9টা। আগামীকাল সকাল 9টা থেকে। দায়িত্বশীল ছেলেরে নিয়ে
অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে 2 মিনিট পরে করেন, ওনারা একটু যাচ্ছে, হইচই কমে নিক।